সেপসিস শুধু একটা ইনফেকশন না, এটা হলো ইনফেকশনের বিরুদ্ধে শরীরের একটা ভয়ঙ্কর প্রতিক্রিয়া, যেখানে প্রত্যেকটা সিদ্ধান্তই হতে পারে জীবন আর মৃত্যুর ফারাক। আর ঠিক এই কারণেই সেপসিস ম্যানেজমেন্টের জন্য ক্লিনিক্যাল গাইডলাইনগুলো বারবার আপডেট করা হয়। আজকে আমরা কথা বলবো প্রাপ্তবয়স্কদের জন্য 2026 সালের একেবারে নতুন সারভাইভিং সেপসিস ক্যাম্পেইন নির্দেশিকা নিয়ে। জানব কি বদল এসছে আর কেনই বা এই পরিবর্তনগুলো ডাক্তার আর রোগী দুজনের জন্যই এত বেশি জরুরি। প্রথমেই এই সংখ্যাটা দেখুন, 1.3 কোটি। এটা হলো প্রতি বছর সেপসিসের কারণে আনুমানিক মৃত্যুর সংখ্যা। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, এটা একটা গ্লোবাল হেলথ ক্রাইসিস, আর সেজন্যই এর চিকিৎসা পদ্ধতিকে লেটেস্ট প্রমাণের উপর ভিত্তি করে আরও নিখুঁত করে তোলাটা এত দরকারি। তো সেপসিস জিনিসটা আসলে কি? এই যে একটা ফর্মাল সংজ্ঞা দেখছেন, এটাকে যদি একদম সহজ করে বলি তাহলে ব্যাপারটা এরকম। শরীরে কোনো ইনফেকশন হলে আমাদের ইমিউন সিস্টেম ফাইট করে, তাই তো? কিন্তু সেপসিসের ক্ষেত্রে এই ফাইট বা লড়াইটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন শরীর শুধু জীবাণুদেরই নয়, ভুল করে নিজের টিস্যু আর অঙ্গগুলোকেও অ্যাট্যাক করতে শুরু করে। মানে আসল বিপদটা ইনফেকশন নয়, বরং শরীরের এই লাগামছড়া প্রতিক্রিয়া। আচ্ছা, 2026 সালের পরিবর্তনগুলো ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে, মানে 2021 সালের গাইডলাইনটার দিকে। ওটাই কিন্তু আধুনিক সেপসিস চিকিৎসার একটা ভিত্তি তৈরি করে দিয়েছিল। চলুন সেই ভিত্তিটা একবার ঝালিয়ে নেওয়া যাক। 2021 সালের গাইডলাইনের কয়েকটা মূল স্তম্ভ ছিল এগুলো। যেমন, প্রত্যেকটা হাসপাতালে সেপসিস চেনা এবং তার চিকিৎসার জন্য একটা সিস্টেম থাকতে হবে। একটা স্কোর ছিল QSO-FIA, ওটাকে একা স্ক্রিনিং টুল হিসেবে ব্যবহার করতে না করা হয়েছিল, কারণ এটা অনেক সময় সেপসিস মিস করত। আর সবচেয়ে জরুরি ছিল সময়ের সাথে দৌড়। ফ্লুইড আর অ্যান্টিবায়োটিক যত তাড়াতাড়ি সম্ভব শুরু করতে হবে। অ্যান্টিবায়োটিক ঠিক কখন শুরু করতে হবে এটা নিয়ে 2021 সালের গাইডলাইনে এই দারুণ ফ্লো চার্টটা ছিল। এখানে দেখুন, যদি রোগীর সেপটিক শক থাকে বা সেপসিস প্রায় কনফার্মড হয়, তাহলে 1 ঘন্টার মধ্যেই অ্যান্টিবায়োটিক দিতে বলা হয়েছিল। কিন্তু যদি সেপসিস সম্ভাব্য মনে হয় আর শক না থাকে, তাহলে ডাক্তারদের 3 ঘন্টা সময় দেওয়া হয়েছিল অন্য কোনো কারণ আছে কিনা সেটা খুঁজে দেখার জন্য। এটা ছিল আসলে অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার আর দ্রুত চিকিৎসার মধ্যে একটা খুব দরকারি ব্যালেন্স। তাহলে চলুন এবার সরাসরি 2026 সালের আপডেটে চলে আসি আর দেখি এই ভিত্তির ওপর কিভাবে নতুন কিছু যোগ করা হয়েছে। এ নতুন গাইডলাইনটা কিন্তু কোনো বিপ্লব না, বরং নতুন গবেষণা আর ক্লিনিক্যাল অভিজ্ঞতা থেকে শেখা একটা বিবর্তন। এই প্রশ্নটাই তো আমাদের আজকের আলোচনার মূল বিষয়। চলুন এক এক করে এর উত্তর খোঁজা যাক। এখানে 2026 সালের মূল পরিবর্তনগুলো এক ঝলকে দেখতে পাচ্ছি। কিছু জিনিস একদম নতুন, যেমন এই কোড সেপসিস প্রোটোকল। আবার অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার নিয়ে, বিশেষ করে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট জীবাণুর জন্য বেশ কিছু নতুন নির্দেশনা এসেছে। অন্যদিকে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময়সীমার মতো কিছু পুরনো কিন্তু জরুরি নিয়মকে আবার ভালো করে ঝালিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা, চলুন এবার একটু গভীরে যাই। 2026 সালের সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটা হলো একদম শুরুর দিকে সেপসিস ম্যানেজমেন্টের গতি আরও বাড়ানোর উপর জোর দেওয়া। এখানে একটা নতুন কনসেপ্ট আনা হয়েছে, কোড সেপসিস বা সেপসিসাইডাল। এর পেছনের আইডিয়াটা হলো, যখনই কোনো রোগীর সেপসিস সন্দেহ করা হবে, সঙ্গে সঙ্গে একটা অ্যালার্ট চলে যাবে, আর ডাক্তার, নার্স, ফার্মাসিস্টদের একটা টিম দৌড়ে রোগীর কাছে পৌঁছে যাবে। তারা সবাই মিলে রোগীর বেডের পাশেই দাঁড়িয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবে আর চিকিৎসা শুরু করে দেবে। ফলে 1 মিনিটের সময় নষ্ট হবে না। আর এটা কিন্তু শুধু মুখের কথা নয়, এর পেছনে সলিড প্রমাণও আছে। একটা র্যান্ডমাইজড কন্ট্রোলড ট্রায়ালে দেখা গেছে, যেখানে এই ধরনের কুইক রেসপন্স টিম ব্যবহার করা হয়েছে, সেখানে রোগীরা গড়ে প্রায় 42 মিনিট আগে তাদের জীবন বাঁচানোর অ্যান্টিবায়োটিক পেয়েছে। আর সেপসিসের ক্ষেত্রে তো প্রত্যেকটা মিনিট ম্যাটার করে। চলুন এবার পরের গুরুত্বপূর্ণ পরিবর্তনে আসা যাক, আর সেটা হলো অ্যান্টিবায়োটিকের ব্যবহার। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তো এখন সারা দুনিয়ার জন্য একটা বিশাল মাথা ব্যথার কারণ, তাই এর সঠিক ব্যবহারটা খুবই জরুরি। 2026 সালের গাইডলাইনটা অ্যান্টিবায়োটিক ব্যবহারের ব্যাপারে অনেক বেশি স্মার্ট। মূল কথাটা হলো, সব সেপসিস রোগীকে ঢালাওভাবে সবচেয়ে শক্তিশালী অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার নেই। এখন জোর দেওয়া হচ্ছে রোগীর রিস্ক অ্যাসেসমেন্টের ওপর। মানে মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট বা এমডিএর জীবাণু সংক্রমণের ঝুঁকি যদি বেশি থাকে, ধরুন রোগী কিছুদিন আগেই হাসপাতালে ভর্তি ছিলেন, তাহলে সেই অনুযায়ী চিকিৎসা হবে। আর যদি ঝুঁকি কম থাকে, তাহলে খামোখা শক্তিশালী অ্যান্টিবায়োটিক ব্যবহার করে রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়ানো হবে না। এর সাথে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট আছে।
যেমন র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট ব্যবহার করে তাড়াতাড়ি জীবাণু চিনে ফেলা, থেরাপিউটিক ড্রাগ মনিটরিং বা টিডিএম দিয়ে রক্তে অ্যান্টিবায়োটিকের লেভেল মেপে সঠিক ডোজ দেয়া। আর যখনই ইনফেকশনের কারণটা নিশ্চিতভাবে জানা যাবে তখন অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকগুলো বন্ধ করে দেয়া। মানে পুরো ফোকাসটাই হলো সঠিক সময় সঠিক রোগীকে সঠিক অ্যান্টিবায়োটিকটা সঠিক ডোজে দেয়া। এত সব পরিবর্তনের পরেও একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। সেপসিস চিকিৎসার অনেকগুলো ফাউন্ডেশনাল বা মৌলিক নীতি কিন্তু একদম আগের মতোই আছে, কারণ সেগুলো সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং বেস্ট প্র্যাকটিস হিসেবে প্রমাণিত। তার মানে 2026 সালের গাইডলাইন কিন্তু আগের সব কিছু ফেলে দিয়ে নতুন করে শুরু করেনি, বরং এটা একটা রিফাইনমেন্ট বা পরিমার্জন। যে জিনিসগুলো কাজ করে বলে প্রমাণিত সেগুলোকে ধরে রাখা হয়েছে এবং সেগুলোর গুরুত্ব নতুন করে বোঝানো হয়েছে। যেমন সেপসিস যে একটা মেডিকেল ইমার্জেন্সি এবং চিকিৎসার সাথে সাথে শুরু করতে হবে, এই ধারণাটা এখনও সেন্ট্রাল। শুরুর দিকে 30 মিলিলিটার কেজি ফ্লুইড দেওয়ার পরামর্শটাও আগের মতোই আছে। রক্ত দেওয়ার ব্যাপারেও সেই সীমাবদ্ধ নীতি, মানে খুব দরকার না হলে রক্ত না দেওয়া। এই ব্যাপারগুলো এখনও সেপসিস কেয়ারের একেবারে মূল ভিত্তি। সেপসিসের চিকিৎসা কিন্তু শুধু আইসিইউতে শেষ হয়ে যায় না। সত্যি বলতে, রোগী যখন সুস্থ হয়ে বাড়ি ফেরেন তখন তার লড়াইটা শেষ হয় না, বরং একটা নতুন অধ্যায় শুরু হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। সেপসিস থেকে বেঁচে ফেরা অনেক রোগী দীর্ঘদিন ধরে শারীরিক দুর্বলতা, স্মৃতিশক্তির সমস্যা, অ্যাংজাইটি বা ডিপ্রেশনের মতো সমস্যায় ভোগেন। এই সবগুলোকে একসাথে বলা হয় পোস্ট সেপসিস সিনড্রোম। এবারের গাইডলাইন এই বিষয়টাতেও বিশেষভাবে নজর দিয়েছে। এজন্যই এবারের নির্দেশিকায় জোর দেওয়া হয়েছে হাসপাতাল থেকে ছাড়ার সময় রোগীদের সেপসিস নিয়ে ভালোভাবে বোঝানো, ডিসচার্জের পরিকল্পনায় রোগী আর তার পরিবারকে যুক্ত করা, আর নতুন কোনো শারীরিক বা মানসিক সমস্যা দেখা দিলে তার জন্য ঠিকঠাক ফলোআপের ব্যবস্থা করা। কারণ সেপসিসের বিরুদ্ধে লড়াইটা শুধু জীবন বাঁচানো নিয়ে নয়, জীবনের মান উন্নত করাটাও এর একটা বড় অংশ। তো এত সব আলোচনার পর আসল কথাটা কি দাঁড়ালো? সব মিলিয়ে মূল কথাটা হল 2026 সালের এই গাইডলাইনগুলো সেপসিস চিকিৎসাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। চিকিৎসাটা এখন আরও দ্রুত, মানে কোড সেপসিসের মাধ্যমে, আরও সুনির্দিষ্ট, মানে এমডিআর ঝুঁকি মূল্যায়নের মাধ্যমে, এবং আরও বেশি রোগীকেন্দ্রিক, কারণ এখন বেঁচে থাকা মানুষদের দীর্ঘমেয়াদী ভালো থাকার উপরও জোর দেওয়া হচ্ছে।